কলিং বেল টেপার সঙ্গে সঙ্গেই দরজা খুলে গেল। তাহের খুব স্বাভাবিক গলায় বলল, এসো লিলিয়ান। তবে কথা বলার ভঙ্গি থেকে মনে হওয়া অস্বাভাবিক না যে সে লিলিয়ানের জন্যই অপেক্ষা করছিল। লিলিয়ান বলল, আমি যে এখানে আসব তা কি আপনি জানতেন? তাহের বলল, জানব কি করে, আগে তো বলনি। আমাকে দেখে অবাক হননি? আমি এত সহজে অবাক হই না। ছোটবেলায় বাবার সঙ্গে রিক্সা করে যাচ্ছিলাম, হঠাৎ করে রিক্সা থেকে পড়ে গেলেন বাবা। নেমে গিয়ে দেখি মরে পড়ে আছেন। সেই থেকে অবাক হওয়া ছেড়ে দিয়েছি। লিলিয়ানের চোখে মুখে হকচকিত ভাব, তার ফর্সা কপাল ঘামছে। হাতের গোলাপগুলি নিয়েও সে বিব্রত। তাহের বলল, ফুলগুলি কি আমার জন্য? দাও না আমার হাতে, তুমি বসো। না, দাঁড়িয়ে থাকার জন্য এসেছ? লিলিয়ান কি বলবে বুঝতে পারছে না। সত্যি তো, সে কী জন্য এসেছে, কেনই বা এসেছে? সে তাকালো চারদিকে। অবিবাহিত পুরুষের ঘর, এক পলকেই বোঝা যায়। টেবিলে বা দেয়ালে কোনো তরুণীর ছবি নেই, এটা একটা বড় ব্যাপার। বিছানার কাছে পিনা পত্রিকা নেই। লিলিয়ান ক্ষীণ গলায় বলল, আমি এখন চলে যাব। চলে যাবে? ভালো কথা, চলে যাও। হঠাৎ করে একগাদা ফুল নিয়ে এসে পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে থাকার চেয়ে ভালো চলে যাওয়া। আপনাকে বিব্রত করার জন্য আমি মোটেও বিব্রত হইনি, বিস্মিত হচ্ছি। অন্যদের বিস্ময় যেমন চোখে মুখে ফুটে ওঠে, আমার বেলায় তা হয় না বলেই তোমার কাছে মনে হচ্ছে আমি পুরো ব্যাপারটা খুব সহজভাবে নিচ্ছি। আসলে তা না। আমার ঠিকানা কোথায় পেলে? জোগাড় করেছি। কেন? লিলিয়ান চুপ করে রইল। তাহেরের মনে হলো এই মেয়ে আর কোনো প্রশ্নের জবাব দেবে না। মেয়েটিকে সহজ করার কোনো পথও সে খুঁজে পাচ্ছে না। কি বললে সে সহজ হবে? লিলিয়ান, তুমি কি পেট্রিফাইড ফরেস্টটা দেখতে চাও? ওই দিন আমি যাইনি। তুমি যেতে চাইলে আজ যেতে পারি। সন্ধ্যায় সন্ধ্যায় চলে আসতে পারবো। আমি আমার অ্যাপার্টমেন্টে ফিরে যাব। বেশ, তো ফিরে যাবে, আমি তোমাকে পৌঁছে দেব। আপনাকে পৌঁছে দিতে হবে না। তুমি লক্ষ্য করনি বোধহয় বাইরে খুব ঠান্ডা পড়েছে। এই ঠান্ডায় তুমি এমন পাতলা কাপড় পরে কি করে এসেছো সেও এক রহস্য। তুমি আমার সঙ্গে যেতে না চাইলে একাই যাবে। আমার একটা ওভারকোট আছে, সেটা গায়ে চাপিয়ে চলে যেতে পারবে। নাকি আমার ওভারকোটও গায়ে দেবে না? লিলিয়ান বসল। সে যে বসেছে তাতে সে নিজেও অবাক হয়েছে। তার কাছে মনে হচ্ছে পুরো ব্যাপারটা স্বপ্নে ঘটছে। সে নিজের ইচ্ছেতে কিছু করছে না, যা তাকে করতে বলা হচ্ছে সে তাই করছে। পুরো ঘটনা অন্য কেউ ঘটাচ্ছে। সে অন্য কেউটা কে? লিলিয়ান, কফি খাবে? শুনে খুশি হলাম। আমি কফি তৈরি করছি। তুমি সহজ এবং স্বাভাবিক হতে চেষ্টা করো। তারপর তোমার কাছে কয়েকটা জিনিস জেনে নেব। যা যা জানতে চাই তাও বলে নিচ্ছি। 1, হঠাৎ তুমি একগাদা ফুল নিয়ে আমার কাছে কেন এসেছো? 2, আজ যে আমার জন্মদিন তা কি তুমি জানো? যদি জানো তাহলে কিভাবে জানো? লিলিয়ান বিস্মিত হয়ে বলল, আজ আপনার জন্মদিন? তাহের বলল, আমি দ্বিতীয় প্রশ্নটির জবাব পেয়ে গেছি। আজ যে আমার জন্মদিন তা তুমি জানো না। এখন বাকি রইল প্রথম প্রশ্ন। তুমি প্রশ্নটির জবাব নিয়ে ভাবতে থাকো। আমি একটু গ্রোসারি শপে যাব। ঘরে কফি, চিনি, ক্রিম কিছুই নেই। আমি কি আপনার এখান থেকে একটা টেলিফোন করতে পারি? হ্যাঁ, পারো। একটা লং ডিস্টেন্স কল করব। একটা কেন, 10টা করো। তুমি আমার এখানে আসায় আমি নিজে যে কী পরিমাণ খুশি হয়েছি তা কোনো দিন তুমি বুঝবে না। প্রথম দেখাতেই ভালোবাসা, এই জাতীয় কিছু কথা সাহিত্যে প্রচলিত আছে। এই জাতীয় বায়বীয় কথা আমি কখনো বিশ্বাস করতাম না। তোমাকে ওল্ড ফেথফুল লেকের কাছে দেখে প্রথম মনে হলো সাহিত্যের এই কথাটা মিথ্যা না। মেয়েদের পেছনে ঘোরা আমার স্বভাব নয়। তারপরেও আমি খুঁজে খুঁজে তোমার অ্যাপার্টমেন্ট বের করেছি। ওই দিন তোমার সঙ্গে ইউনিভার্সিটিতে দেখা হলো। তোমার বোধহয় ধারণা পুরো ব্যাপারটা কাকতালীয়। আসলে তা না। আমি প্রায় তোমাদের মেমোরিয়াল ইউনিয়নে বসে থাকতাম এই আশায় যে তোমার সঙ্গে দেখা হবে। দেখা হলেই বলবো পাশ দিয়ে যাচ্ছিলাম। কবে, কোথায়, কোন রুমে তোমার ক্লাস তাও আমি জানি। প্রমাণ দেব? লিলিয়ান তাকিয়ে আছে, কিছু বলছে না। তাহের আগের মতো সহজ স্বাভাবিক ভঙ্গিতে বলল, আজ ছিল তোমার টার্ম পেপার জমা দেওয়ার শেষ দিন। আমি কি ঠিক বলেছি? লিলিয়ান অন্যদিকে তাকিয়ে হাসল। তাহের বলল, আমি কফি নিয়ে আসতে যাচ্ছি। আমার আসতে খানিকটা দেরি হবে। আমার জন্মদিন উপলক্ষে একটা ভালো হোটেলে আমি তোমাকে নিয়ে খেতে যাব। দুশ্চিন্তাগ্রস্ত হবার কোনো কারণ নেই। খাওয়া শেষে আমি তোমাকে তোমার অ্যাপার্টমেন্টে পৌঁছে দেব। তুমি যে এসেছো এতেই আমি খুশি।
এর বেশি আমি কিছু আশা করিনি। যা হয়েছে তাই যথেষ্ট। যদিও জানি না ঘটনা এমন কেন ঘটল, ব্যাখ্যা নিশ্চয়ই আছে। তোমার ইচ্ছা করলে তুমি ব্যাখ্যা করবে, ইচ্ছা না করলে করতে হবে না। তাহের ঘর ছেড়ে চলে গেল। লিলিয়ান উঠে দরজা বন্ধ করল, টেলিফোন করলো তার মাকে। লিলিয়ানের মা আতঙ্ক মেশানো গলায় বললেন, আমি এর মধ্যে 3 বার তোর অ্যাপার্টমেন্টে টেলিফোন করেছি। আমরা চিন্তায় চিন্তায় অস্থির। চিন্তার কিছু নেই মা। তুই কি গিয়েছিলি কোনো ডাক্তারের কাছে? হ্যাঁ। ডাক্তার কি বললেন? ডাক্তার নতুন কিছু বলেনি, আমি যা জানতাম তাই বলেছেন। আমি তোর কথা কিচ্ছু বুঝতে পারছি না। তুই কি জানতি? লিলিয়ান হাসলো, শব্দ করে হাসলো। লিলিয়ানের মা বললেন, কি হলো, হাসছিস কেন? হাসি আসছে তাই হাসছি। তুই এখন কোথায়? কেন, আমার অ্যাপার্টমেন্টে? না, তুই অন্য কোনো জায়গায়। কি করে বুঝলে? আমি জানি, আমার মন বলছে। তুই কি ওই ছেলেটির সঙ্গে? হ্যাঁ। কেন, ওইখানে কেন? কি হচ্ছে লিলিয়ান? ভয়ের কিছু নেই মা, অবশ্যই ভয়ের কিছু। তুই কেন ওই ছেলের কাছে গেলি? লিলিয়ান খানিকক্ষণ চুপ করে রইল। ওপাশ থেকে ভদ্র মহিলা বারবার বলতে লাগলেন, হ্যালো হ্যালো। মা শোনো, আমি খুব সম্ভব এই ভদ্রলোককে বিয়ে করব। কি বলছিস তুই? আমি এখনও জানি না। ভদ্রলোক এখানে নেই, তিনি কফি কিনতে গিয়েছেন। ফিরে এলেই তাকে বলবো। কি বলবি? বলবো যে আমি আপনাকে বিয়ে করতে চাই। যদি রাজি থাকেন তবেই শুধু আপনার সঙ্গে কফি খাবো এবং রাতে ডিনার করতে যাব। হায় ঈশ্বর, মা তুই কি বলছিস? তোর মাথা খারাপ হয়ে গেছে মা। আমি নিশ্চিত তোর মাথা খারাপ হয়ে গেছে। অস্থির হয়েও না মা, আমার মাথা খারাপ হয়নি, মাথা ঠিক আছে। আর এক্ষুনি তোমাদের চিন্তিত হতে হবে না। হয়তো বিয়েতে ভদ্রলোক রাজি হবেন না, হয়তো বলবেন তিনি বিবাহিত। লোকটা বিবাহিত কি না তাও তুই জানিস না? না। হায় ঈশ্বর, এসব কি শুনছি? কথায় কথায় হায় ঈশ্বর বলবে না মা, শুনতে ভালো লাগে না। লিলিয়ান লক্ষ্মী মা, তুই দেশে চলে আয়, তোকে পড়াশোনা করতে হবে না। কাঁদছো কেন মা? আমি তো ভয়ঙ্কর কিছু করছি না। তুই তোর পদার চাচার সঙ্গে কথা বল। আমি এখন কারোর সঙ্গে কথা বলবো না। তোর বাবার সঙ্গে কথা বল। বললাম তো মা, আমি এখন কারোর সঙ্গে কথা বলবো না। হায় ঈশ্বর, আমি এ কী শুনছি? লিলিয়ান শান্ত স্বরে বলল, ঈশ্বরের প্রতি তোমার অবিচল ভক্তি, কাজেই তুমি ধরে নাও যা হচ্ছে ঈশ্বরের ইচ্ছার অগোচরে হচ্ছে না। লিলিয়ান মা, লিলিয়ান। টেলিফোন রাখছি মা, তুমি ভালো থেকো। লিলিয়ানের মা চিৎকার করে কাঁদতে লাগলেন। লিলিয়ান জানালার পাশে দাঁড়ালো। বরফ পড়তে শুরু করেছে, বছরের প্রথম বরফ। ইচ্ছে করছে বরফের ভেতর ছুটে যেতে, সারা গায়ে বরফ মাখতে। লিলিয়ান খানিকক্ষণ বরফ পড়া দেখল। এক দৃষ্টিতে তাকিয়ে থাকার জন্যই বোধহয় তার চোখ জ্বালা করছে। সে বাথরুমে ঢুকে চোখে পানি দিয়ে কিছুক্ষণ কাঁদল। ফিসফিস করে বলল, মা রাগ করো না, আমি কি করছি আমি নিজেও জানি না। এর ফল শুভ হবে কি শুভ হবে না তাও জানি না। শুধু একটা জিনিস জানি, আমৃত্যু আমাকে অজানা এই ছেলেটির সঙ্গে থাকতে হবে। এর থেকে আমার মুক্তি নেই। কিংবা কে জানে, আমার মুক্তি হয়তো বন্ধনের ভেতরেই ঘটবে। দরজায় কলিং বেল বাজছে। লিলিয়ান দরজা খুলে দিল। তাহের মুগ্ধ গলায় বলল, বাইরে বরফ পড়ছে দেখেছ? হ্যাঁ। গায়ে বরফ মাখবে? হ্যাঁ মাখব। বাহ, চমৎকার। আমাদের দেশে বরফ নেই, তবে বৃষ্টি আছে। বছরের প্রথম বৃষ্টি হলে আমরা বৃষ্টিতে ভিজি, এতে গায়ের ঘামাচি নষ্ট হয়। বরফে কিছু নষ্ট হয় কি না কে জানে। তোমাদের দেশের বৃষ্টি কি তুষারপাতের চেয়েও সুন্দর? লক্ষ গুণ সুন্দর। আমাদের দেশে প্রথম বৃষ্টিতে কি হয় জানো? এক ধরনের মাছ আছে, নাম হলো কই মাছ। এরা এত আনন্দিত হয় যে দল বেঁধে পানি ছেড়ে শুকনায় উঠে আসে। কেন আমার সঙ্গে ঠাট্টা করছো? মোটেই ঠাট্টা করছি না। তোমাকে আমি দেশে নিয়ে গিয়ে নিজের চোখে দেখাবো, তখন তুমি। তাহের কথা শেষ করলো না, থেমে গেল। বিব্রত চোখে লিলিয়ানের দিকে তাকালো। লিলিয়ানও তাকিয়ে আছে। লিলিয়ানের চোখে চাপা দ্যুতি। ওদের বিয়ে হতে 10 দিন লাগলো। বিয়ের লাইসেন্স বের করা এদেশে অনেক যন্ত্রণা, অনেক টেস্ট ফেস্ট করতে হয়। ডাক্তাররা আগে নিশ্চিত হয়ে নেন এই দম্পতির সন্তান বংশগত কোনো রোগের শিকার হবে না। তারপরই সার্টিফিকেট দেন। সেই সার্টিফিকেট দেখিয়ে লাইসেন্সের জন্য দরখাস্ত করতে হয়। বিয়ের পরপর লিলিয়ান ডাক্তার ভার্মানের সঙ্গে দেখা করতে গেল। ডক্টর ভার্মান চশমার ফাঁক দিয়ে খানিকক্ষণ তাকিয়ে থেকে বললেন, মিস থেকে মিসেস হয়েছে? হ্যাঁ, কি করে বুঝলেন?
আমার কপালে তো লেখা নেই মিসেস। অবশ্যই লেখা আছে, সেই লেখা সবাই পড়তে পারে না, আমি পারি। তুমি কি ওই ছেলেটিকেই বিয়ে করেছ? হ্যাঁ। দুঃস্বপ্ন এখন নিশ্চয়ই দেখছো না? জি না, দেখছি না। শুনে খুব খুশি হলাম। মনস্তত্ত্ববিদ্যা একটি বড় বিদ্যা, তা কি বুঝতে পারছো? পারছি। ভবিষ্যতে যদি কোনো সমস্যা হয় তাহলে আমার কাছে আসবে। তবে আমার মনে হয় ভবিষ্যতে কোনো সমস্যা হবে না। যদি হয় তুমি নিজে তার সমাধান করতে পারবে। পারবে না? হ্যাঁ, পারবো। তোমার হাসি খুশি মুখ দেখে ভালো লাগছে। সত্যিকার হাসি মুখ অনেক দিন দেখি না, চারদিকে ভেজাল হাসি দেখি। হাসির ভেজালও আপনি ধরতে পারেন? অবশ্যই পারি। আমার নিজের মুখে যে হাসিটি আমি ঝুলিয়ে রাখি তা হলো ভেজাল হাসি, 100 ভাগ ভেজাল। তুমি তোমার জীবনে ভেজাল হাসিকে আসতে দিও না। মনে কষ্ট পেলে কাঁদবে, মনের কষ্ট চাপা দেওয়ার জন্য হাসির ভান করার প্রয়োজন নেই। আমি আপনার উপদেশ মনে রাখবো ডক্টর ভার্মান। ডক্টর ভার্মানের উপদেশের জন্যই হয়তো দেশ থেকে মার চিঠি পেয়ে লিলিয়ান সারাদিন কাঁদল। ডক্টর ভার্মানের উপদেশের জন্যই হয়তো দেশ থেকে মার চিঠি পেয়ে লিলিয়ান সারাদিন কাঁদল। চিঠিটি তিনি মেয়ের বিয়ের সংবাদ পাওয়ার পর লিখেছিলেন। সংক্ষিপ্ত চিঠি, যদিও লিলিয়ানের মার হাতে লেখা, তবু লিলিয়ান জানে এই চিঠি তার বাবা লিখে দিয়েছেন। মা শুধু দেখে দেখে কপি করেছেন। কপি করতে গিয়েও মার বানান ভুল হয়েছে, বাবা সেই সব বানান শুদ্ধ করেছেন। লিলিয়ান, তোমার বিবাহের সংবাদ পাইয়াছি, আনন্দে উল্লসিত হই নাই। তুমি নিশ্চয়ই তা আশা করো না। তুমি খুব ভালো জানো তুমি আমাদের সবার অতি আদরের ধন ছিলে। তোমাকে নিয়ে আমাদের স্বপ্নের অন্ত ছিল না। তুমি সব স্বপ্নের অবসান ঘটাইয়াছ। আমি তোমাকে দোষ দিই না, ঈশ্বরের হুকুম ছাড়া কিছুই হয় না। এই ক্ষেত্রেও তার ইচ্ছারই প্রতিফলন হইয়াছে। আমি তোমার এবং তোমার স্বামীর সুখী সুন্দর জীবন কামনা করি। যে সুখের জন্য তুমি আমাদের পরিবারের সকলের মুখ তুচ্ছ করিয়াছ, ঈশ্বর যেন সেই সুখ তোমাকে দেন, ইহাই আমাদের সকলের কামনা। এখন তোমাকে কিছু কথা বলিব, মন দিয়ে শোনো। তোমার বাবা পরিবারের সদস্য হিসেবে তোমাকে গ্রহণ করিবার ব্যাপারে অনিচ্ছা প্রকাশ করিয়াছেন। আমাদের সকলেরই সেই মত অভিমত। সর্বসম্মত সিদ্ধান্ত অনুসারে তোমাকে বর্জন করা হইয়াছে। ইহাতে মনে কষ্ট পাইও না। তুমি সকলকে ত্যাগ করিয়া একজনকে পাইতে চাইয়াছ। ঈশ্বর তোমার প্রার্থনা পূর্ণ করিয়াছেন। এক্ষণে বাড়িতে তোমার নাম আর উচ্চারণ হইবে না। তোমার ব্যবহারী জিনিস, তোমার ফটোগ্রাফ সমস্ত নষ্ট করিয়া দেওয়া হইয়াছে। তুমি আমাদের সহিত কোনো রকম যোগাযোগ রাখিবার চেষ্টা করিবে না। যোগাযোগ করিবার চেষ্টার অর্থই হইবে আমাদিগকে কষ্ট দেওয়া এবং নিজে কষ্ট পাওয়া। ঈশ্বর তোমার মঙ্গল করুন। ঈশ্বরের নিকট তোমার প্রসঙ্গে ইহাই আমার শেষ প্রার্থনা। তোমার হতভাগিনী মা। পুনশ্চ, মা, তোমার দুঃস্বপ্ন দেখা কি বন্ধ হয়েছে? লিলিয়ানের ধারণা চিঠির শেষের পুনশ্চ অংশটি মার লেখা। মা বাবাকে না জানিয়ে এই বাক্যটি লিখেছেন। কেন মায়েরা এত ভালো হয়? কেন হয়? সে নিজে কি কোনো একদিন এমন একজন মা হবে? লিলিয়ান কাঁদতে কাঁদতে ভাবল, আমার প্রথম সন্তানটি যেন মেয়ে হয়। মেয়ে হলেই আমি মার নামে তার নাম রাখতে পারব। ভিন দেশের ভিন্ন ধর্মের একটি ছেলেকে বিয়ে করে ফেলার মতো কাজ সাধারণত প্রচণ্ড ঝোঁকের মাথায় করা হয় এবং ঝোঁক দীর্ঘস্থায়ী হয় না। বিয়ের 1 মাসের মধ্যেই মনে হতে থাকে কাজটা ঠিক হয়নি, খুব ভুল হয়ে গেছে। এদের বেলায় এটা ঘটল না। বিয়ের 1 বছর পর এক গভীর রাতে লিলিয়ানের মনে হলো, আমি নিশ্চয়ই আমার শৈশবে কিংবা আমার যৌবনে বড় ধরনের কোনো পুণ্যকর্ম করেছি। বড় ধরনের কোনো পুণ্যকর্ম ছাড়া এমন একজনকে স্বামী হিসেবে, বন্ধু হিসেবে পাওয়া যায় না। লিলিয়ান একা একা কিছুক্ষণ কাঁদল। তারপর চেষ্টা করল তাহেরের ঘুম ভাঙাতে। পারল না। তাহেরের ঘুম ভাঙানো সত্যি সত্যি অসম্ভব ব্যাপার। লিলিয়ানের খুব ইচ্ছা করছিল তাহেরের ঘুম ভাঙিয়ে তাকে নিয়ে রাস্তায় হাঁটতে যায়। গভীর রাতে নির্জন রাস্তায় হাত ধরাধরি করে হাঁটতে হাঁটতে সে তাহেরকে বলে, আমি তোমাকে ভালোবাসি। তোমার জন্য আলাদা করে রাখা এই ভালোবাসা কখনো নষ্ট হবে না, কখনো না। বিয়ের 1.5 বছরের মাথায় তাহের 5th অ্যাভিনিউতে নতুন বাড়ি নিল। বিশাল ডুপ্লেক্স, 1 তলায় খাবার ঘর, বসার ঘর, লাইব্রেরি কাম স্টাডি রুম এবং একটা গেস্ট রুম। 2 তলায় 4টা শোবার ঘর। এত বড় বাড়ির তাদের কোনোই প্রয়োজন নেই। কিন্তু তাহের ছোট বাড়ি নেবে না। ছোট বাড়িতে তার নাকি দম বন্ধ হয়ে আসে। ছোট বাড়ি নেবার কথা বলতেই তাহের হাসতে হাসতে বলল, আমার পূর্বপুরুষরা খুব বড় বড় বাড়িতে থাকতেন, বুঝলেন বিদেশিনী, কাজেই আমিও বড় বাড়িতে থাকব।
বেতন যা পাই সেখান থেকে টাকা আলাদা করে রাখবো। বছর 15 পর সেই টাকায় 10 একর জায়গা নিয়ে এমন বাড়ি বানাবো যে তোমার আক্কেল গুরুম হয়ে যাবে। হাসপাতালের জুনিয়র ডাক্তার হিসেবে তাহের যা পায় তা তার জন্য যথেষ্ট। জমানো দূরে থাকুক, মাসের শেষে সে শেষ কোয়ার্টারটিও খরচ করে শুকনো মুখে লিলিয়ানকে বলে, লিলি, তোমার কাছে কি গোটা $20 হবে? তখন তাহেরের শুকনো মুখের দিকে তাকিয়ে লিলিয়ানের চেঁচিয়ে বলতে ইচ্ছা করে, আই লাভ ইউ, আই লাভ ইউ। সে অবশ্যই চেঁচিয়ে বলে না, মনে মনে বলে, যেন তাহের কখনো ধরতে না পারে। যেমন ধরা যাক, তাহের কফির পেয়ালা হাতে নিয়ে যখন বলে, বাহ, তুমি তো এক্সেলেন্ট ক্যাপাচিনো কফি বানাতে শিখে গেছো, এসো আমরা একটা কফি শপ চালু করি, কফি শপের নাম হবে লিলিয়ানস ক্যাপাচিনো। তখন লিলিয়ান মনে মনে বলে, আই লাভ ইউ, আই লাভ ইউ। ঈশ্বর মানুষকে প্রচুর ক্ষমতা দিয়েছেন, মনের কথা বুঝবার ক্ষমতা দেন। যদি দিতেন তাহলে তাহের বুঝতে পারত কি গাঢ় ভালোবাসায় লিলিয়ান এই মানুষটিকে ঘিরে রেখেছে। তাহের অনেক রাত জেগে পড়াশোনা করে। এই সময়টা লিলিয়ান তাকে বিরক্ত করে না। বারান্দায় রকিং চেয়ারে বসে দোল খেতে খেতে ভাবে, ঈশ্বর আমাকে এত সুখী কেন করলেন? এর 100 ভাগের 1 ভাগ সুখী হলেও তো আমার জীবনটা সুন্দর চলে যেত। ভালোবাসা ব্যাপারটা কি লিলিয়ান বুঝতে চেষ্টা করে, বুঝতে পারে না। তার ধারণা ভালোবাসা নামের ব্যাপারটায় শরীরের স্থান খুব অল্প, নেই বললেই হয়। আবার কখনো কখনো সম্পূর্ণ উল্টো কথা মনে হয়। মনে হয় ভালোবাসার শরীর অনেকখানি, অনেকখানি না হলে কেন তার সারাক্ষণ এই মানুষটাকে ছুঁয়ে থাকতে ইচ্ছা করবে? মন ছোঁয়া সম্ভব নয় বলেই কি শরীর ছোঁয়ার এই আকুলতা? আচ্ছা, তার যেমন সারাক্ষণ মানুষটাকে ছুঁয়ে থাকতে ইচ্ছা করে, ওই মানুষটারও কি তাই করে? সরাসরি জিজ্ঞেস করতে লজ্জা করে। লিলিয়ান ঘুরিয়ে জিজ্ঞেস করেছে, তাহের প্রশ্নটা ধরতে পারেনি। যেমন লিলিয়ান একদিন জিজ্ঞেস করলো, শোনো তাহের, আমরা যখন বাগানে হাঁটি, অর্থাৎ আমরা পাশাপাশি হাঁটছি, তখন তোমার কোন দিকে হাঁটতে ভালো লাগে? অর্থাৎ আমার পাশাপাশি হাঁটতে ভালো লাগে, না আমার আগে আগে, না পেছনে পেছনে? তাহের গম্ভীর হয়ে বলেছে, মাই ডিয়ার বিদেশিনী, আমার বাগানে হাঁটতেই ভালো লাগে না। আমার ভেতর বাগান ভীতি আছে। আমাদের গ্রামের বাড়ির চারপাশে বাগান, ওই বাগানে একবার আমাকে সাপে তাড়া করেছিল, সেই থেকে বাগান ভীতি। আচ্ছা ধরো বাগানে না, রাস্তায় হাঁটছি, তখন? মাই ডিয়ার বিদেশিনী, রাস্তায় হাঁটতেও আমার ভালো লাগে না। আমেরিকার রাস্তাগুলি হাঁটার জন্য নয়, গাড়ি নিয়ে চলার জন্য। লিলিয়ান দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলেছে, তুমি সবসময় আমাকে বিদেশিনী বলো কেন? তুমি বিদেশি মেয়ে, এই জন্যই বিদেশিনী বলি। বিদেশি মেয়ে বলে কি তোমার মনে কোনো ক্ষোভ আছে? বিন্দু মাত্র ক্ষোভ নেই। খুব অস্পষ্টভাবে হয়তো আছে, এত অস্পষ্ট যে তুমি নিজেও জানো না। যদি থাকে তুমি কি করবে? তোমার সেই ক্ষোভ, সেই হতাশা দূর করার চেষ্টা করব। কিভাবে করবে? প্রথমে আমি তোমার ভাষা শিখব। বাংলা ভাষা শিখবে? হ্যাঁ, নিতান্তই অসম্ভব ব্যাপার। বাংলা ভাষা হচ্ছে পৃথিবীর কঠিন ভাষাগুলির চেয়েও কঠিন। হিব্রু বাংলা ভাষার তুলনায় শিশু। কেন বাজে কথা বলছো? মোটেও বাজে কথা বলছি না। ইংরেজি এস অক্ষরের ধ্বনির কাছাকাছি আমাদের 3টা অক্ষর আছে, তালব্য স, দন্ত স, মূর্ধন্য স। আবার জি অক্ষরের কাছাকাছি 3টা অক্ষর আছে, বর্গীয় জ, অন্তস্থ জ এবং ঝ। এরকম সব ভাষাতেই আছে। আমাদের আরও অদ্ভুত ব্যাপার স্যাপার আছে। যেমন ধরো, আমার শীত লাগে, এর একরকম মানে, আবার আমার শীত শীত লাগে, এর অন্যরকম মানে। শীত শব্দ দুবার ব্যবহার করা মাত্র অর্থ বদলে গেল। সে দারুণ কঠিন ব্যাপার। কঠিন ব্যাপার হলে তুমি আমাকে সাহায্য করো? পাগল হয়েছ? আমি নিজেই বাংলা জানি না, তোমাকে সাহায্য করব কি? মেট্রিকে বাংলা ফার্স্ট পেপারে 36 পেয়েছিলাম, কানের পাশ দিয়ে গুলি গিয়েছে। তার মানে তুমি আমাকে সাহায্য করবে না? না। না কেন? আমি তার প্রয়োজন দেখছি না। আমি দেখছি তুমি যে ভাষায় কথা বলো, আমি সেই ভাষা জানবো না তা হতেই পারে না। আমি তোমাকে ভালোবাসি, কাজে আমি তোমার ভাষায় কথা বলতে চাই। আমিও তোমাকে ভালোবাসি, তার মানে এই না যে রাত জেগে আমাকে গ্রিক ভাষায় কথা বলতে হবে। আমার ভাষা কিন্তু গ্রিক না, সব বিদেশি ভাষাই আমার কাছে গ্রিক ভাষা। আমি তো তোমাকে আমার ভাষা শিখতে বলছি না, আমি শুধু বলছি তোমার ভাষা শেখার ব্যাপারে তুমি আমাকে সাহায্য করো। ফাইন, সাহায্য করব। ভাষা শেখা ছাড়া আর কি কি জিনিস শিখতে চাও? একবারে বলে ফেলো। আমি তোমাদের দেশের রান্না শিখতে চাই। আর কি? তোমাদের দেশের রীতিনীতি, আদব কায়দা, ভাষা ভাষা শেখা নয়, খুব ভালো মতো শেখা, যেন তুমি কোনোদিন দীর্ঘ নিঃশ্বাস ফেলে না বলো, কেন যে বিদেশি একটা মেয়ে বিয়ে করলাম।
তাহের হাসতে হাসতে বলল, তুমি চেষ্টা করছো পুরোপুরি একটা বাঙালি মেয়ে হয়ে যেতে? হ্যাঁ। খুব কি কঠিন? ভয়ঙ্কর কঠিন। মোটেই কঠিন না। আমি ঠিক করেছি বাংলাটা পুরোপুরি শেখা হয়ে গেলে আমি তোমাকে নিয়ে তোমার দেশে যাব। বাঙালি মেয়ে হবার মূল ট্রেনিং আমি দেশে গিয়ে নেব। পাগল হয়েছ? দেশে যাবার কথা আমি চিন্তাও করি না। কেন চিন্তা করো না? দেশে আমার কেউ নেই। তোমার বাবা মা মারা গেছেন তা জানি, তাই বলে আর কেউ থাকবে না তা কি করে হয়? আমার বাবা মা নেই, আমার কোনো ভাই বোনও নেই। একটাই বোন ছিল, ছোটোবেলায় মেনিনজাইটিস রোগে মারা গেছে। বাড়িঘর তো আছে, না তাও নেই। একটা বাড়ি আছে, তাও গ্রামের দিকে, শহরে কোনো বাড়িঘর নেই। গ্রামের বাড়িতে কে থাকে? কেউ থাকে না, তালাবদ্ধ থাকে। দরজা জানালা কিছু কিছু চুরি করে নিয়ে গেছে, তবে খুব বেশি নিতে পারেনি। বাড়ির সঙ্গে বিরাট আম কাঁঠালের বাগান আছে। আমার এক দূর সম্পর্কের চাচা সেই বাগান দেখাশোনা করেন। বাগানের আয় তিনিই ভোগ করেন। তাকে আমি মাঝে মাঝে কিছু ডলার পাঠাই যাতে তিনি বাড়িটা দেখে শুনে রাখেন। লিলিয়ান আগ্রহ নিয়ে বলল, খুবই ভালো কথা। মনে হচ্ছে তোমাদের পৈতৃক বাড়ি বাসযোগ্য অবস্থায় আছে। এই সামারে চলো, 2 মাস থেকে আসি। পাগল হয়েছ? সামারে আমি থাকবো ভিয়েনা। কোনো ক্রমেই কি যাওয়া সম্ভব না? না। তাছাড়া লিলিয়ান, সামারে বাংলাদেশ তোমার ভালো লাগবে না। ট্রপিক্যাল কান্ট্রি, প্রচণ্ড গরম, টেম্পারেচার 34 ডিগ্রি 35 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ওঠে, হাই হিউমিডিটি, গা থেকে আলকাট্রার মতো ঘাম বের হয়। আমার কোনোই অসুবিধা হবে না। হবে। আমার পৈতৃক বাড়িতে কোনো ইলেকট্রিসিটি নেই, হাত পাখা হচ্ছে একমাত্র পাখা, প্রচণ্ড মশা। বাড়ির চারদিকে বাগানটা সুন্দর, কিন্তু সুন্দর হলেও বাগানে হাঁটতে পারবে না। বর্ষায় প্যাচ প্যাচে কাদা হয়ে থাকে, সেই সঙ্গে আছে সাপের উপদ্রব। তুমি আমাকে ভয় দেখানোর চেষ্টা করছো। ভয় দেখানোর চেষ্টা করছি না, সত্যি কথা বলছি। ভয় দেখাতে চাইলে বলতাম আমাদের বাড়ির চারপাশে ঘন জঙ্গল, সেই জঙ্গলে রয়্যাল বেঙ্গল টাইগার এবং বুনো হাতি ঘুরে বেড়ায়। আমি মশার কথা বলেছি, রয়্যাল বেঙ্গল টাইগারের কথা বলিনি। লিলিয়ান দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, আমার খুব আশা ছিল আমি এই সামারি তোমার পৈতৃক বাড়ি দেখতে যাব। তোমার আশা আপাতত পূর্ণ হচ্ছে না। কোনো একদিন নিশ্চয়ই যাব। বাংলাদেশের মশা তোমাকে দেখিয়ে আনবো। সব মশা এক্সপোর্ট কোয়ালিটির, ইয়া সাইজ। এক একজন 1 ছটাক 1.5 ছটাক করে রক্ত খায়। রক্ত খেয়ে বমি করে ফেলে দেয়, আবার খায়। হা 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 হা। তাহেরের ভিয়েনায় 1 মাসের জন্য যাবার কথা ছিল, সেটা বেড়ে হয়েছে 2 মাস। সেমিনারের শেষে একটা শর্ট কোর্স শেষ করে সে ফিরবে। তাহের খুব খুশি। লিলিয়ানের খারাপ লাগছে, বেশ খারাপ লাগছে। খারাপ লাগছে এই ভেবে যে তাহের বুঝতে পারছে না তাহেরকে ছেড়ে একা একা বাস করা তার জন্য কত কষ্টের। সে তো অনায়াসে বলতে পারতো, লিলি তুমিও আমার সঙ্গে চলো, ঘরদুয়ার তালা বন্ধ থাকুক। এই কথা একবারও বলছে না। তাহেরের ফ্লাইট বুধবারে। সে মঙ্গলবার নাস্তার টেবিলে কফি খেতে খেতে বলল, লিলি তুমিও চলো। আমি সেমিনার করব, কোর্স করব, তুমি শহরে শহরে ঘুরবে, শুধু রাতে আমরা একসঙ্গে ঘুমোবো। এখানে একা একা এত বড় বাড়িতে থাকার তোমার দরকার কি? শেষে ভয়টয় পাবে। না, আমি ভয় পাবো না। ভয় না পেলে থাক, বাড়ি খালি রেখে যাওয়া ঠিক না। লিলিয়ানের কান্না পাচ্ছে। কেন সে বলতে গেল না আমি ভয় পাবো না? তাহের বলা মাত্র সে রাজি হলো না কেন? এখন কি সে বলবে আমি একা একা এখানে থাকতে যাচ্ছি না, আমি তোমার সঙ্গে যাব, তুমি আমার জন্য একটা টিকিট করো? না, তা বলা সম্ভব না। এমন ছেলে মানুষই কিছু সে করতে পারবে না। লিলিয়ান, তুমি স্বীকার না করলেও আমি বুঝতে পারছি 2 মাস একা একা থাকা তোমার জন্য কষ্টকর হবে। তোমাকে আমি একটা সাজেশন দিই, তুমি তোমার বাবা মার কাছ থেকে ঘুরে আসো, ওদের রাগ ভাঙিয়ে আসো। ওদের রাগ সম্পর্কে তোমার কোনো ধারণা নেই বলেই তুমি এমন কথা বললে। এই রাগ ভাঙবার নয়। আমার ধারণা তাদের সামনে গিয়ে তুমি কান্নাকাটি শুরু করলেই রাগ গলে জল হয়ে যাবে। চেষ্টা করে দেখো। চেষ্টা করে লাভ হবে না। আমার পজার চাচা মারা গেছেন, কেউ আমাকে এই খবরটাও দেয়নি। আমি জেনেছি অন্য একজনের কাছে। এরা কোনোদিনই তোমাকে গ্রহণ করবে না। তুমি আমাকে ছেড়ে চলে গেলে কিংবা মারা গেলে হয়তো বা করবে। তোমাকে ছেড়ে যাবার প্রশ্নই ওঠে না। মৃত্যু বিষয়ে কিছু বলা যাচ্ছে না। যে প্লেনে উঠছি সেই প্লেনটাই ক্র্যাশ করতে পারে। তবে তোমাকে পৈতৃক বাড়ি না দেখিয়ে আমি মরব না, এই বিষয়ে নিশ্চিত থাকো। লিলিয়ানের খুব খারাপ লাগছে। হঠাৎ মৃত্যু প্রসঙ্গ চলে এলো কেন? এই প্রসঙ্গ তো আসার কথা ছিল না। লিলিয়ান, আমি প্রতিদিন একবার টেলিফোন করব। আচ্ছা। তোমার ড্রেসিং টেবিলের ড্রয়ারে একটা খাম রেখে যাচ্ছি।
আমি বাসা থেকে বেরোবার পর খাম খুলবে, তার আগে নয়। কি আছে খামে? কিছু না। আরেকটা কথা, তুমি যদি একা থাকতে ভয় পাও তাহলে ঘরে তালা দিয়ে পরিচিত কারোর বাড়িতে উঠে পড়বে, কিংবা কোনো হোটেলে। আমি ভয় পাবো না। তোমার চোখ দেখে মনে হচ্ছে এখনই ভয় পাচ্ছ। আমি চোখের ডাক্তার, চোখ বিশেষজ্ঞ। চোখ দেখে অনেক কিছু বলে দিতে পারি। হা। লিলিয়ান তাহিরের দিকে তাকিয়ে মনে মনে বলল, আই লাভ ইউ। লিলি, এই 2 মাসে তুমি কি দয়া করে একটা কাজ করবে? গাড়ি চালানোটা শিখে নেবে। এটা কোনো কঠিন ব্যাপার না। ড্রাইভিংয়ের যে কোনো স্কুলে ভর্তি হলেই হবে। গাড়ি চালানো জানলে তুমি আমাকে এয়ারপোর্টে নামিয়ে দিয়ে আসতে পারতে। দুজন গল্প করতে করতে যেতাম। এখন যাব ক্যাবে করে, বিশ্রী ব্যাপার। তাহের ঘর থেকে বের হওয়া মাত্র লিলিয়ান ড্রয়ার খুলল। সেখানে একটা চিঠিতে লেখা, প্রিয় লিলি, খামের ভেতর একটা ভিয়েনা যাবার ওপেন টিকিট আছে। টিকিটটা তোমার জন্য। যখন ইচ্ছা করবে তুমি চলে আসবে। আমি জোর করেই তোমাকে নিয়ে যেতাম। যাইনি, কারণ আমি সারাদিন থাকবো ব্যস্ত। তুমি একা একা হোটেলে বসে থাকবে। নিজের স্বার্থে তোমাকে কষ্ট দিতে ইচ্ছা করলো না। এর চেয়ে ওপেন টিকিট ভালো। এখানে একা একা থেকে ক্লান্ত হয়ে পড়লে চলে আসবে। তখন ভিয়েনার হোটেলে বসে বিরক্ত হলেও আমাকে দোষ দিতে পারবে না, কারণ তুমি এসেছো নিজ আগ্রহে। হা। লিলিয়ান সঙ্গে সঙ্গে ট্রাভেল এজেন্টকে ফোন দিল। যদি বুকিং পাওয়া যায়, সম্ভব হলে আজ। ট্রাভেল এজেন্টের রোবট গলায় মেয়েটি বলল, আগামী 15 দিন বুকিং পাওয়ার কোনো সম্ভাবনা নেই। সামারে ইউরোপ যাবার টিকিট কনফার্ম করা কঠিন। দল বেঁধে ট্যুরিস্টরা যাচ্ছে। তবে তোমাকে আমি ওয়েটিং লিস্টে রেখে দিচ্ছি, কিছু পাওয়া গেলে জানাবো। অনেক দিন পর লিলিয়ান একা একা ঘুমোতে গেল এবং আশ্চর্য, অনেক দিন পর ভয়ঙ্কর স্বপ্নটা সে আবার দেখল। এবারের স্বপ্ন আরও স্পষ্ট, যেন স্বপ্ন না, পুরো ব্যাপারটা বাস্তবে ঘটে যাচ্ছে। সে দেখল বিশাল প্রাচীন শ্যাওলা পড়া এক অট্টালিকা। সে সিঁড়ি বেয়ে উঠছে, লোহার পেঁচানো সিঁড়ি। সে উঠেই যাচ্ছে। সিঁড়ি শেষ হচ্ছে না। হঠাৎ সিঁড়ি শেষ। নিচে নামতে চেষ্টা করল। কি আশ্চর্য, নিচে নামারও ব্যবস্থা নেই। সে এখন কি করবে? তাহেরের কথা শোনা যাচ্ছে। সে অনেক দূর থেকে ডাকছে। তার গলার স্বর ক্ষীণ, প্রায় অস্পষ্ট। লিলিয়ান, তুমি কোথায়? আমি এখানে। তুমি আমাকে বাঁচাও। আমি ভয়ঙ্কর বিপদে পড়েছি। ওরা আমাকে মেরে ফেলতে চাইছে। তুমি আমাকে বাঁচাও। আমি নামতে পারছি না। আমি আটকা পড়ে গেছি। আমাকে বাঁচাও লিলিয়ান, আমাকে বাঁচাও। আমি আটকা পড়ে গেছি। সিঁড়ি দুলছে, প্রচণ্ড শব্দে দুলছে। দুলুনিতে লোহার রেলিং খুলে আসছে। অনেক দূর থেকে তাহিরের অস্পষ্ট স্বর কানে আসছে। খুব বাতাস দিচ্ছে। বাতাসের কারণে কিছু শোনা যাচ্ছে না। লিলিয়ান জেগে উঠল। ঘড়িতে 1:10 বাজে। লিলিয়ান বাকি রাতটা বারান্দায় রকিং চেয়ারে বসে কাটালো।